একটি পুরনো শহরের বাড়ির দোতলায় ধুলোর চাদরে ঢাকা একটি ট্রাঙ্কের ভেতর লুকিয়েছিল কিছু হারিয়ে যাওয়া কাগজের খোঁজ। সাধারণ চোখে যাকে সবাই চিনতেন একজন ডাক্তার হিসেবে, নির্বিকার, বাস্তববাদী, নিখুঁত, তারই আরেক পরিচয় ছিল লুকোনো, গল্পকার হিসেবে। আজ সেই ডায়েরির পাতা খুলে এমন কিছু শোনাবো যা সময়কে ছুঁয়ে যায় আর মনকেও। শুনতে থাকুন গল্প অল্প স্বল্প, শুধুমাত্র ব্লুপার টেলসের ইউটিউব চ্যানেলে। আজকের গল্প কোণে দেখা, লেখক ডক্টর মানস চক্রবর্তী, পরিচালনায় অনিক চ্যাটার্জি। শুরু হচ্ছে কোণে দেখা। প্রিয়নাথবাবুর বাড়িতেই সকাল থেকেই তোড়জোড় চলছে। বিছানার চাদর পাল্টিয়ে সে বম্বে ডাইনের চাদরটা পেতেছেন প্রিয়নাথবাবুর স্ত্রী মালতী। কম করেও 12-15 বার ঘরটা মোছা হয়েছে। প্রিয়নাথবাবু এইমাত্র বাজার থেকে গলদঘর্ম হয়ে দুহাতে দুখানা ব্যাগ নিয়ে মুদির দোকানিকে গালাগালি দিতে দিতে ঢুকলেন। ঢুকেই কিন্তু মালতীর প্রশ্নে রীতিমতো ঘাবড়ে গিয়ে দ্রব্যমূল্য ইত্যাদি মাথায় তুলে চোখ কুচকে ডান হাতের তালুটিকে সদর্পে মাথায় ঠেকিয়ে বললেন, এই রে, ডাল টানতে তো ভুলে গেছি। তৎক্ষণাৎ ছুটলেন বাটি হাতে, চটিটা পায়ে গলিয়ে। প্রিয়বাবুর ছেলে বাপি বলে উঠল, দেখেছো মা, বাবা দোকানের খাতা নিতেই ভুলে গেছে। যা না বাবা, তোর বাবাকে এক ছুটতে দিয়ে আয়। মালতী আঁচলে হলুদ লাগানো হাত মুছতে মুছতে বলল। বাপি ছুটল দোকানে খাতা দিয়ে আসতে। ভেতর ঘরে রমা পড়ার টেবিলে একটা বই খুলে কেমন লাজুক লাজুক চোখে বাইরে জানলার দিকে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে আঁচলে আঙুল পাকাচ্ছে। পড়া হচ্ছে না কিছুতেই। আর ওকেও দোষ দেওয়া হয়তো ঠিক হবে না, এমনিতে পড়াশোনাটা ও ভালোই করে। কিন্তু আজকে যে ওকে দেখতে আসবে শিবপুর থেকে, কি যেন নামটা শুনেছিল একবার বাবা মার আলোচনায়, খুব সম্ভবত রমেন। মনে মনে হাসি আসে রমার, কেমন যেন ওর নামটার সাথে মিল রয়েছে। যা, কি সব ভাবছে ও, পড়া বাকি আছে না। বইয়ের দিকে আবার চোখ ফেরায় রমা। সামনের অগস্টে ওদের বিয়ে পার্ট 1 ফাইনাল, কিন্তু চেষ্টা করেও মন বসাতে পারে না। আগেও তো 3 বার এইভাবেই সেজেগুজে বসেছিল। পাত্রপক্ষ নাকি পছন্দও হয়েছিল, কিন্তু কি যেন এক অজানা কারণে তারা শেষ পর্যন্ত পিছিয়ে যায়। কেমন যেন মুষড়ে পড়ে রমা নিজেই নিজের ব্যর্থতায়। এই রমা, একটিবার শুনবি এ ঘরে? পাশের ঘর থেকে মাধুর গলা ভেসে আসে। যাই দিদি। এক লাফে ছিটকে ওঠে রমা। মাধু রমার থেকে বছর 3 বড় হবে, কিন্তু বড় হয়েও আজকের আয়োজন ওর জন্য না হয়ে হচ্ছে রমার জন্য। গত 2 বছর ধরে মাধু কলেজের সঙ্গে, বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে এই ঘরটাতে আস্থানা নিয়েছে। মাধু 2 বছর আগেও ডানাকাটা পড়ি ছিল না। উজ্জ্বল শ্যামবর্ণের ওপর টানা টানা দুটো কালো চোখের অধিকারিণী সে ছিল। কি রে দিদি, ডাকছিস কেন? বিছানায় শুয়ে থাকা মাধুর কপালে হাত দিয়ে দাঁড়ায় রমা। ভীষণ ভালোবাসে রমা মাধুকে। দিদি বলতে ওই, বন্ধু বলতেও ওই। রমার চোখে ভালোবাসার সাথে ঝরে পড়ে কিছুটা করুণা। চোখ মেলে তাকায় মাধু, জিজ্ঞেস করে, হ্যাঁ রে, আজকে তোকে দেখতে আসছে? হ্যাঁ। কোনো রকমে লজ্জায় মাথা নিচু করে রমা। আরে এতে এত লজ্জার কি আছে, বল না। কোত্থেকে আসছে, কি নাম? মা তো আজকাল আর আমাকে কিছুই বলে না। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মাধুর বুকের ভেতর থেকে। আগে কিন্তু মাধুর এরকম হতো না। যখন থেকে ওর ফুসফুসটা ঝাঁঝরা হতে শুরু করলো, তখন থেকেই কথায় কথায় দীর্ঘশ্বাস পড়ে, অল্পেতেই হাঁপিয়ে যায়। রমা তৎক্ষণাৎ দুহাতে ওর মুখটা চেপে ধরে বলল, দিদি, এরকম বললে কিন্তু আমি রাগ করব। তারপর এক রাস আবেগ আর কিছুটা করুণা মিশিয়ে স্বাভাবিক লজ্জাবোধ ঢেলে মাধুকে বলেই ছুটতে পালিয়ে যায় ঘর থেকে। রমার চলে যাবার পথের দিকে তাকিয়ে অস্ফুট কণ্ঠে মাধু বলতে থাকে, পাগলি মেয়ে,
এখনই এত দাঁড়া, বিয়েটা আগে হোক। শেষের কথাগুলো নিজের কানে প্রবেশ করতে পারে না। মাধু সঙ্গে সঙ্গে পাশ ফিরে নরম বালিশটাতে মুখ চেপে ফোপাতে থাকে। আচ্ছা, আমি কি মানুষ? রমা আমাকে এত ভালোবাসে? দমকে দমকে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে মাধু। একসময় চোখের জল আর অবশিষ্ট থাকে না। চোখের কোণে কালি পড়া দৃষ্টিটাকে দেওয়ালের দিকে রেখে তাকের ওপর রাখা টনিকের শিশির দিকে তাকিয়ে কেমন যেন শক্ত হয়ে যায় মাধু। গত রাতের আবছা স্মৃতির মতো কেমন যেন মনে পড়তে থাকে কলেজের সেই প্রাণচঞ্চল দিনগুলোকে, সিদ্ধার্থকে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। চোখ দুটো বন্ধ হয়ে আসে মাধুর। সিদ্ধার্থ ওর সাথে সব সম্পর্ক ত্যাগ করে চলে গেছে, ঘর বেঁধেছে অর্পিতার সঙ্গে। কিন্তু কেন এমন হলো? মাধুর দোষ এখানে কতটা? মাধু নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করে। এমনিতেও মাধু তেমন কিছু সুন্দর ছিল না, তার উপর ধরল টিভিতে। ফুরিয়ে গেল মাধুর জীবন থেকে সব আশা, আনন্দ, ভালোবাসা, সব কিছু। এখন চার দেওয়ালের মধ্যেই এই বিছানা, ওই ওষুধের শিশি, এরাই মাধুর সংসার। না, রমা অবশ্যই থাকে মাধুর কাছে। এ বাড়িতে মাধুর এখন একমাত্র নির্ভর করে ওই রমার ওপরেই। কেন? কি দোষ করেছিলাম আমি যে আমি নিঃসঙ্গতা ছাড়া আর কিচ্ছু পেলাম না? আমি দেখতে খারাপ, আমার বুকের অসুখ, কিন্তু কিন্তু তার জন্য কি আমি দায়ী? কেমন এক বিচিত্র মানসিকতায় কঠোর হয়ে মাধু নিজের কাছেই স্বীকারোক্তি করে। পর মুহূর্তেই কান্না ভেজা গলায় আপন মনেই বলে, রমা, তুইও চলে গেলে আমি আরো একা হয়ে পড়ব। বিশ্বাস কর, বছর দুয়েকের বেশি আমি আর বাঁচব না। আমি ওষুধগুলো খাই না, টনিকগুলো জানলার বাইরে ফেলে দিই। দেখিস, আমি চলে গেলে বাগানে আমার ঘরের জানলার ঠিক নিচে যে গোলাপ গাছটা আছে, ওটা কত বড় হয়ে যাবে। টনিক পাচ্ছে তো। আমি যখন থাকবো না, তখন তুই এ বাড়ি থেকে চলে যাস নিজের ঘর করতে। বিশ্বাস কর, আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। আর এই জন্যেই তোর কাছ থেকেই পয়সা নিয়ে 4টে খা বানিয়েছিলাম তোকে দিয়ে। আর ভাবতে পারে না মাধু। চাপা কান্নার তরঙ্গ ভাসিয়ে নিয়ে যায় মাধুকে। বালিশ থেকে যখন চোখ তোলে, তখন বালিশটা উষ্ণ জলে ভিজে গেছে। মাধু কোনো রকমে পেন আর খাতাটা টেনে এনে বালিশের কাছে রেখে দেয়। এই শুনছো, আজ শুধু রমার জন্যই দোকানে খরচা হয়ে গেল 44 টাকা 62 পয়সা। ডালটার বাটিটা রান্নাঘরে রেখে গামছা দিয়ে ঘাড় মুছতে মুছতে দাঁড়ালো প্রিয়নাথ বাবু। দেখো এবার এমন কত 44 যাবে? মোটে তো 4 বার হয়েছে। কড়াইতে বেগুন ভাজা ছাড়তে ছাড়তে বলল মালতী। এই শুনছো, মাদুর ব্যাপারটা কি করবে এবার? প্রিয়নাথ বাবু গলা নামিয়ে জিজ্ঞেস করলেন মালতীকে। কি আবার করবে? ওর কথা তো আগে 3 জায়গায় বলেছ।
এখানে না হয় চেপেই গেলে। মালতীর গলায় কিছুটা বিরক্তির রেশ। বিকেলে হরিহর বাবুরা এসেছেন মোট 4 জন। রমাও যথারীতি আগের 3 বারের অভিজ্ঞতা নিয়ে এসে বসেছে তাদের সামনে। মোটামুটি চলনসই রমা তার বন্ধুর কাছ থেকে রূপটান ও রূপলাগি পড়ে বেশ চলনসইতে পর্যবসিত হয়েছে। লাজুক চোখে নিজের হাঁটুর দিকে তাকিয়ে বসে আছে আর মাঝে মাঝে কণ্ঠস্বরে লজ্জা মিশিয়ে প্রশ্নের জবাব দিচ্ছে। ঘরটাও যথাসম্ভব সাজানো হয়েছে, কয়েকটা ধূপকাঠিও জ্বলছে। তার মধ্যে একটি কাঠি অবশ্য দেওয়ালে টাঙানো মা কালীর ফটোর নিচে। একসময় রমাকে চলে যেতে নির্দেশ দেওয়া হলো। যাবার সময় চকিতে আর চোখে রমা তার ভাবি শ্বশুর হরিহর বাবুর দিকে তাকিয়ে দেখে নেয়। এই বুদ্ধিটা অবশ্য রমা ওর বন্ধু সুচেতার কাছ থেকে শিখেছে। ওতে নাকি পাত্রপক্ষের মতামতের খানিকটা আঁচ করা যায়। রমা উঠে যাবার পর প্রিয়বাবুর সঙ্গে হরিহর বাবুর কথাবার্তা বেশ কিছুটা এগিয়েছে। এরপর কোন তারিখে রমেন আসবে, কি বিষয় পাকাপাকি করতে হবে তারও আলোচনা হয়েছে। অবশেষে হরিহরবাবুরা চলে গেলে এক মুখ বিজয়ের হাসি নিয়ে ফিরে এলো প্রিয়নাথবাবু। যাক, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। প্রিয়বাবু মনে মনে হিসেব করেন কত টাকা তিনি প্রভিডেন্ট ফান্ড থেকে লোন তুলবেন। কিন্তু না, এই খুশির জোয়ার বেশি দিন থাকে না। সপ্তাহখানেক পর থমথমে আষাঢ়ের মেঘের মুখ নিয়ে অফিস থেকে বাড়ি ঢুকলেন প্রিয়নাথ। কে যেন অপমানের চাবুক দিয়ে আপাদ মস্তক লাল করে দিয়েছে প্রিয়নাথের। পা দুটো টলছে, চোখ দুটো টকটকে লাল। আরে কি গো, কি কি হলো কি তোমার? আরে বলো কি হয়েছে? মালতীর প্রশ্নে প্রিয়নাথের বিস্ফোরণ ঘটে। রাগে কাঁপতে কাঁপতে পকেট থেকে সেই দীর্ঘ চিঠিখানা বার করে ছুঁড়ে মারলেন মালতীর দিকে। দেখো দেখো, পড়ে দেখো তোমার সতীলক্ষ্মী মেয়ের কথা। বলি আর কিভাবে মুখ পোড়াবে হতচ্ছাড়ি? আমি ওকে দূর করে দেবো বাড়ি থেকে, এই তোমায় বলে দিলাম। রাগে ঠক ঠক করে বসে পড়লেন প্রিয়নাথ। চিঠিটা খুলে পড়তে শুরু করলো মালতী। হরিহরবাবুর চিঠি। এখান থেকে যাবার পর হরিহরবাবুর কাছে কোন এক গৌতম চিঠি লিখে জানিয়েছে যে সে রমাকে ভালোবাসে এবং রমাকেই বিয়ে করতে চায়। রমার তাতে নাকি সম্মতি আছে। অতএব হরিহরবাবুরা ব্যাপারটা থেকে পিছিয়ে গেলেই ভালো। সেই সঙ্গে আরও রয়েছে হরিহরবাবুর সব মিঠে করা সব মন্তব্য। রমেন তো আপনাদের কোনো অপকার করেনি, তবে জেনে শুনে তার সাথে এই কলঙ্কিনীর বিয়ে দেওয়ার প্রস্তাব তুলেছেন কোন সাহসে? রমেন চিরকুমার থাকলেও রমাকে বিয়ে করবে না। আরও কি সব লেখা আছে, আর ধৈর্য ধরে রাখা সম্ভব হলো না মালতীর। জ্বলন্ত ক্রোধে রমার ঘরে ঢুকে চুলের মুঠি ধরে টেনে তোলে মালতী। রমার কিছু বোঝার আগেই ওকে টেনে হেঁচে নিয়ে আসে প্রিয়নাথের সামনে। তারপরে উন্মত্তের মতো কিল চড় মারতে থাকে রমার চোখে, মুখে, পিঠে। বল বল মুখপুরি, বল বল গৌতমকে, বল। কিরে বলছিস না কেন? বল বল গৌতমকে। রমার কথা বলার চেষ্টা করার শক্তিটাও যেন ক্রমশ লোপ পেতে থাকে। মালতী ক্লান্ত হয়ে রমাকে ছেড়ে দিয়ে আলু থালু বেশে গিয়ে শুয়ে পড়ে। প্রিয়নাথ রমাকে সামনে দাঁড় করিয়ে চিৎকার করে ওঠেন, বল গৌতম কে? কে গৌতম? বল, কোথায় থাকে? কেন কেন তুই জেনে শুনে আমার মুখে চুনকানি বাখালি? বল কেন? ঠোঁট দুটো তিত্তির করে কাঁপতে থাকে রমার। কিছু বলতে পারে না, চেষ্টা করেও না। সপাটে এক চড় মারেন রমাকে। ঘুরে পড়তে গিয়েও সামলে নেয় রমা কোনো রকমে নিজেকে। তারপর হঠাৎ কেমন যেন সব মান, অভিমান, শক্তি জড়ো করে ছুটে চলে যায় নিজের ঘরে। বালিশে মুখ গুজে পড়ে থাকে রমা। কেমন একটা একটানা গোঙানির আওয়াজ হচ্ছে, আর থেকে থেকে শরীরটা ফুলে ফুলে কেঁপে কেঁপে উঠছে। রমা, ও রমা। মাধু কোনো রকমে পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে রমার ঘরে। রমার ওপর ঝুঁকে পড়ে মাথায় হাত বোলাতে থাকে ধীরে ধীরে। রমাও কেমন যেন হঠাৎ করে ওর এই একান্ত কাছের এই দিদিটার হাত চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বিশ্বাস কর দিদি, আমি এসবের কিছুই জানি না।
গৌতম বলে কাউকে আমি চিনিও না। আমি তা জানি রে বোন। চুপ কর, চুপ কর, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পরদিন সকাল 10টা নাগাদ পুলিশ এসে রমার দরজা ভেঙে রমাকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। পাওয়া গেছে একটা চিঠি, লেখা আছে, আমার কলঙ্ক নিয়ে আমি চলে গেলাম, তোমরা সুখে থেকো, রমা। থমথমে বাড়িটার নিশ্চুপ প্রতিটা ঘরের মধ্যে থেকে মাঝে মাঝে কেবলমাত্র মাধুর ঘর থেকেই একটা চাপা কান্নার আওয়াজ আসছে। মাধু বিছানায় শুয়ে পেনটাকে হাতে ধরে কাঁপছে আর বিড় বিড় করে বলছে, বোন, তুই বিশ্বাস কর, আমি তোকে শুধুমাত্র বছর 2 আটকে রাখতে চেয়েছিলাম। তোর বিয়ে হয়ে গেলে আমার আনন্দ, আমার বেদনা সব মিশে গিয়ে যে রূপ নিত, তা আমি সইতে পারতাম না রে। তাও তোর সইল না, চলে গেলি তুই। কিন্তু বোকা, তুই কি ভুলে গিয়েছিলি আমার কাছে মাত্র 4টে খামি তো ছিল। এরপর আমি কাকে দিয়েই বানাতাম। 5 বারের বার তো আমি তোকে আটকাতে পারতাম না রে। তাও দেরি হইল না তোর। এই 4 বারের বেলাতেই তোকে চলে যেতে হলো বল। যা, চলে যা। আমার জন্য এই অন্ধকার পুরীতে কেন বসে থাকবি বল? থাকতে হবে না, কাউকে থাকতে হবে না, তোরা সবাই চলে যা, তোরা সবাই চলে যা। বলতে বলতে হাতের পেনটাকে বাইরে একটানে ছুঁড়ে ফেলে দিয়ে বালিশটাকে আরো একবার ভেজাতে মুখটাকে গুজে দেয় এক নরম নিশ্চিন্ততার মধ্যে। আপনারা শুনলেন কোণে দেখা, একটি গল্প যা কেবল কানে শোনার নয়, হৃদয়ে অনুভব করার। এই গল্পটির লেখক ডক্টর মানস চক্রবর্তী, অভিনয়ে প্রিয়নাথ বাবু, সন্দীপ দাস, মালতী রুয়াম চ্যাটার্জি, বাপি অনিকেত সাহা, রমা সৃষ্টি গুপ্ত, মাধু তিতাস ভট্টাচার্য, হরিহর বাবু সায়ন ভাদর, সাউন্ড ডিজাইন শুভাশিস বিশ্বাস এবং উজান সেনগুপ্ত, মিক্স অ্যান্ড মাস্টার অর্জুন চ্যাটার্জি, রেকর্ডিস্ট উজান সেনগুপ্ত এবং সৌরিত ভট্টাচার্য। প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওজ।